সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি ক্লাস সঞ্চালনে আছি মোহাম্মদ ওয়াহিদ আলী, প্রভাষক, দর্শন বিভাগ, হাটরামচন্দ্র ডিগ্রি কলেজ, পাবা, রাজশাহী। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি পড়াবো, যুক্তিবিদ্যা প্রথম পত্রের যে বিষয়টি পড়ানো হবে সেটা হচ্ছে অবধারণ এবং যুক্তিবাক্য, জাজমেন্ট অ্যান্ড প্রপোজিশন। অবধারণ এবং যুক্তিবাক্য, পাশাপাশি তোমাদের যুক্তিবাক্যের একটি শ্রেণীবিভাগ পড়ানো হবে, সেটা হচ্ছে গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ কী সেটা জানানো হবে। সেটা আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি, দেখো। যুক্তিবিদ্যা প্রথম পত্র, একাদশ শ্রেণী একাদশ, আলোচ্য বিষয় হচ্ছে অবধারণ ও যুক্তিবাক্য, জাজমেন্ট অ্যান্ড প্রপোজিশন, গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। এবং আজকের ক্লাস শেষে আমরা যে বিষয়টি শিখব, অর্থাৎ শিখন ফল যেটা, সেটা হচ্ছে অবধারণ বর্ণনা করতে পারবে, অবধারণ কীভাবে যুক্তিবাক্য হয় তা বর্ণনা করতে পারবে, অবধারণ ও যুক্তিবাক্যের পার্থক্য বর্ণনা করতে পারবে। এবং 4 নম্বর যেটা আছে, গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে। গঠন অনুসারে যুক্তিবাক্যের যে শ্রেণীবিভাগ, সেইটা এর আগে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ কিছুটা আলোচনা করেছি, কিন্তু গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করা হয়নি, ওইটা একটু আজকের একটু আলোচনা করব। তো প্রথমেই আমি আলোচনা করব সেটা হচ্ছে যে অবধারণ এবং অবধারণ কী এবং যুক্তিবাক্য কীভাবে আমরা অবধারণ থেকে যুক্তিবাক্যে যাই, সেই বিষয়টা একটু আলোচনা করব। তাহলে আমি বিষয়টা লিখে একটু বোর্ডে, তারপর তোমাদেরকে জানাই। অবধারণ, অবধারণের ইংরেজিটা হচ্ছে জাজমেন্ট। অবধারণ কি? অবধারণ একটি মানসিক প্রক্রিয়া। এইটা অর্থাৎ দুইটা ধারণার যে স্বীকৃতিমূলক এবং অস্বীকৃতিমূলক যে বিষয়টা আছে, অর্থাৎ দুইটা ধারণাকে মানসিকভাবে যদি আমরা স্বীকার করি কিংবা দুইটা ধারণাকে একত্রিত করি, দুইটা ধারণাকে যদি আমরা মানসিকভাবে মেন্টালি একত্রীকরণ, মানসিক যে মিলনটা, দুইটা ধারণার যে মানসিক মিলন, সেটাই অবধারণ। অর্থাৎ দুটা ধারণার মধ্যে যে স্বীকৃতিমূলক এবং অস্বীকৃতিমূলক যে সম্পর্ক, সেটাই অবধারণ। মানসিকভাবে সেটা প্রকাশিত হতে হবে। যেমন লজিক কিন্তু উদাহরণের মাধ্যমে বুঝতে হয়। তো উদাহরণ আমি একটু দিই, তারপরে সংজ্ঞাটা দিলে আরও সুবিধা হবে তোমাদের জন্য। যেমন আমাদের মধ্যে অনেকগুলো অসংখ্য ধারণা আছে, সবগুলো ধারণাকে কিন্তু আমরা শব্দে প্রকাশ করতে পারি না, ভাষায় প্রকাশ করতে পারি না, পদ হিসাবে প্রকাশ করতে পারি না। যেমন আমি একটি ধারণা দিই, যেমন পারদ। এখানে কয়েকটা কথা লিখলাম যে পারদ কঠিন, মূল্যবান। আচ্ছা, তারপরে আর্সেনিক, বিষাক্ত। পারদ একটা ধারণা। পারদ কি? পারদ, আমি এই ধারণাটাকে ভাষায় না লিখে মনের মধ্যে যদি, পারদ একটা ধারণা, পাশাপাশি কঠিন একটা ধারণা, মূল্যবান একটা ধারণা, তা আমি এটাকে এইভাবে প্রকাশ করলাম যে পারদ হয় মূল্যবান। এই যে পারদ একটা ধারণা, মূল্যবান একটা ধারণা, এই দুটা ধারণা আমরা ভাষায় না লিখে যদি মনে মনে দুটা ধারণাকে আমরা স্বীকার করি বা স্বীকৃতি দিই যে পারদ হয় মূল্যবান, মনে মনে মানসিকভাবে যদি স্বীকৃতি দিই, সেটাই অবধারণ। এবং এখানে তোমাদেরকে বোঝানোর স্বার্থে ভাষায় লেখা হয়েছে, কিন্তু যখন এইটা ভাষায় প্রকাশিত হবে তখন সেটা যুক্তিবাক্য হয়ে যায়।
এই ধারণা দুটি যখন মনের মধ্যে থাকে তখন সেটা অবধারণ, এবং এটা যখন ভাষায় প্রকাশিত হয়ে যায় তখন সেটা যুক্তিবাক্য হয়ে যায়। যেমন এখানে লেখা হয়েছে পারদ হয় মূল্যবান, এটা যুক্তিবাক্য হয়ে গেছে। কাজেই এই পারদ এবং মূল্যবান তখন আর ধারণা থাকে না, তখন সেটা পদ হয়ে যায়। কাজে দুইটা তার যুক্তিবাক্য কি? যুক্তিবাক্য হচ্ছে দুটা পদের মধ্যে একটা স্বীকৃতিমূলক এবং অস্বীকৃতিমূলক সম্পর্কই হচ্ছে যুক্তিবাক্য। আর দুটা ধারণার মধ্যে স্বীকৃতিমূলক এবং অস্বীকৃতিমূলক অবস্থা যদি মানসিকভাবে করা হয় সেটাই হচ্ছে অবধারণ। তো অবধারণকে যখন ভাষায় রূপ দেওয়া হয় তখন সেটা হচ্ছে দুটা ধারণাকে যখন মানসিকভাবে রূপ দেওয়া হয় তখন সেটা অবধারণ। অর্থাৎ অবধারণ হচ্ছে মানসিক দুটা ধারণার মানসিক মিলন, আর যুক্তিবাক্য হচ্ছে দুটা পদের ভাষাগত মিলন, নট মানসিক, ভাষাগত মিলন। এ বিষয়ে আমি কয়েকটা জিনিস আলোচনা করব, তাহলে তোমাদের কাছে আরও সুবিধা হবে বিষয়টা নিয়ে। আমি অবধারণ কি এবং যুক্তিবাক্য কী সেটা সম্পর্কে একটু ধারণা তোমাদের আর পরিষ্কার হবে। তাহলে আমরা এখন আসি যে যুক্তিবাক্য, অবধারণ এবং যুক্তিবাক্য। অবধারণ এবং যুক্তিবাক্য, এটা ধারণা, তাহলে আমি লিখিনি ধারণা, পদ, অবধারণ ও যুক্তিবাক্য। এই চারটা বিষয় সম্পর্কে তোমাদের একটু জ্ঞান থাকতে, তাহলে আমরা বুঝতে পারবো যে যুক্তিবাক্য কী এবং অবধারণ কী, এবং যুক্তিবাক্য এবং অবধারণের মধ্যে একটা পার্থক্য আছে সেটা আমরা বর্ণনা করতে পারবো। তাহলে আমরা এখানে দেখো ধারণা, প্রত্যেকটা পদে, যেমন পারদ একটা শব্দ, এই পারদ এই শব্দটা এটা আগে প্রথমে মনের মধ্যে আসে, এটা ধারণা রূপে থাকে। যখন এটাকে ভাষায় প্রকাশ করা হয় তখন সেটা পদ হয়ে যায়। তাহলে এটা পারদ এই শব্দটা প্রথমে মনের মধ্যে থাকে, তখন সেটা কনসেপ্ট কিংবা ধারণা। যখন এটাকে আমরা ভাষায় লিখি, যে ভাষায় লিখলাম, তখন এটা পদ হয়ে গেল। তাহলে এখানে পারদ শব্দটা এখানে পদ হয়ে গেল। তাই এখন অবধারণটা কি? তাহলে অবধারণ কিন্তু দুইটা ধারণার স্বীকৃতিমূলক এবং অস্বীকৃতিমূলক যে সম্পর্ক সেইটাকে অবধারণ বলে। তো সেইটা আমরা এখন লিখে নিই দুটা ধারণাকে, যে পারদ, যেমন ধরো পারদ হয় মূল্যবান, পারদ নয় কঠিন। এখানে দেখো একটা স্বীকৃতিমূলক বাক্য আছে, যুক্তিবাক্য আছে, একটা অস্বীকৃতিমূলক যুক্তিবাক্য আছে। তাহলে পারদ, এখানেও পারদ কথাটা ব্যবহার করা হয়েছে, এখানেও পারদ কথাটা ব্যবহার করা হয়েছে। এখানে মূল্যবান, এখানে কঠিন। তাহলে আমরা এই যে দুইটা ধারণা আছে এখানে, একটা স্বীকৃতিমূলক, একটা অস্বীকৃতিমূলক, এই মানসিক রূপটাই হচ্ছে অবধারণ। এইটাকে যেহেতু আমরা ভাষায় প্রকাশ করেছি, এটা যুক্তি। তাহলে এখানে এই পারদ কথাটা এখন এখানে পদ, এটা ধারণা নাই, এটা পদ। তাহলে ধারণা থেকে পদে আসলো, ধারণা থেকে পদে গেল, পদ থেকে অবধারণ। অবধারণ হয়তো সেখানে দুইটা ধারণা থাকতে হবে। তাহলে মূল্যবান এবং পারদ এই দুইটা মিলেই, এটা মনেই থাকলে সেটা অবধারণ, এটা মনের মধ্যে থাকলে সেটা অবধারণ। এখন যেহেতু ভাষায় লেখা হয়েছে, এটা যুক্তিবাক্য। তাহলে যুক্তিবাক্য কাকে বলে বললাম? যে যুক্তিবাক্য হচ্ছে অবধারণের ভাষায় প্রকাশিত রূপ হচ্ছে যুক্তিবাক্য। তাহলে যুক্তিবাক্যে পদ থাকে আর অবধারণে ধারণা থাকে। তাহলে যুক্তিবাক্যের সংজ্ঞাটা দিব কীভাবে? যে দুইটা পদের মধ্যে একটা স্বীকৃতিমূলক এবং একটা অস্বীকৃতিমূলক সম্পর্কই হচ্ছে যুক্তিবাক্য। তাহলে আমরা মোটামুটি বুঝলাম। তাহলে আমরা এ বিষয়ে যুক্তিবিদদের একটু মতামত আছে যে অবধারণ এবং যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য কতটুকু। অর্থাৎ অবধারণ যে মানসিক বিষয় আর যুক্তিবাক্য যে ভাষাগত ব্যাপার, সেটা বিষয়ে যুক্তিবিদ টমাস, যুক্তিবিদ পি.কে. রায় এবং যুক্তিবিদ কোহেন ও নেগেল এরা বলেছে যে অবধারণ এবং যুক্তিবাক্যের মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু যুক্তিবিদ জোসেফ, WHB জোসেফ, উনি বলেছেন যে না, যদি তারা একটা বিষয়কে নির্দেশ করে, এখানে দেখো একটা বিষয়কে নির্দেশ করে, যেটা যদি মনের মধ্যে থাকে পারদ এবং মূল্যবান,
আবার যদি ভাষায় লেখা হয় বিষয়টা কিন্তু একটাই। সেই সেন্সে যুক্তিবিদ জোসেফ বলছে যে এই বিষয়টা পার্থক্য করা জরুরি না, কিন্তু কোহেন ও নেগেল বলছে না, এটা পার্থক্য করা জরুরি। তবে আমরা পিকে রায়, জোসেফ, পিকে রায় এবং কোহেন ও নেগেল এবং টমাসের কথাটাই ঠিক যে অবধারণ এবং যুক্তিবাক্যের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, যে এটা মানসিক এবং এটা ভাষাগত। তো মনের মধ্যে অসংখ্য ধারণার সৃষ্টি হয়, কিন্তু সেটা বিলুপ্ত হয়ে যায়, ভাষায় প্রকাশিত হয় না। কাজে অবধারণের পরিমাণটা অনেক বেশি, ধারণার পরিমাণটা অনেক বেশি, সেটা মানসিকভাবেই থাকে, সেটা অনেকেই জানতে পারে না। কিন্তু যখন সেটা ভাষায় প্রকাশ করা হয় তখন সেটা সকলেই জানতে পারে। কাজে অবধারণ এবং মানসিক যুক্তিবাক্যের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে অবধারণটা হচ্ছে মানসিক বিষয় এবং যুক্তিবাক্যটা হচ্ছে ভাষাগত রূপ। তাহলে অবধারণ মনের মধ্যে থেকে বিলীন হয়ে যায় অনেক অবধারণ, আবার সেই সেন্সে আমরা বলতে পারি অবধারণের পরিমাণটা বেশি এবং যুক্তি বাক্যে আসে অর্থাৎ শব্দে আসে কম। কাজে যুক্তি বাক্যের সেই তুলনায় কম। কিন্তু কাজেই দুইটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে অবধারণ হচ্ছে মানসিক বিষয়, মেন্টাল, আর যুক্তিবাক্যটা হচ্ছে ভাষাগত ব্যাপার। তাহলে এই বিষয়টা নিয়ে আমি মোটামুটি পার্থক্য, বেসিক পার্থক্য এটা, বইগুলোতে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। তুমি যদি এই বিষয়টা বুঝো যে একটা মানসিক বিষয় আর একটা হচ্ছে ভাষাগত ব্যাপার, এতটুকু বুঝলেই পরবর্তী বইগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই বইগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে পার্থক্যগুলোকে সুস্পষ্ট করতে পারবে। এ বিষয়ে আমি ডক্টর পিকে রায়ের একটি মত তোমাদেরকে জানাবো যে জাজমেন্টটা কী জিনিস, অর্থাৎ অবধারণ কী জিনিস। অবধারণটা হচ্ছে যে, আমি একটু লিখে নিই তাহলে তোমার জন্য সুবিধা হবে। এ জাজমেন্ট is the mental recognition of a certain relation between two concepts. CPT, two concepts, এটা পিকে রায় একজন যুক্তিবিদের নাম। উনি এ টেক্সট বুক অফ ডিডাক্টিভ লজিক গ্রন্থে এই সংজ্ঞাটা দিয়েছেন অবধারণের। সংজ্ঞাটা আমি একটু ভালো করে তোমাকে বুঝাই দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। জাজমেন্ট মানে অবধারণ। এ জাজমেন্ট ইজ দ্য মেন্টাল রিকগনিশন, অর্থাৎ অবধারণটা হচ্ছে মানসিক সম্মতি। এ সার্টেন রিলেশন, অর্থাৎ এই যে পারদ হয় মূল্যবান, এই যে একটা ধারণা, এটা একটা ধারণা, এই দুটা ধারণাকে রিলেট করছে কি, হয় দ্বারা। এই যে মাঝখানে সংযোগ ব্যবহার করছে হয় দ্বারা। কাজেই এই যে সার্টেন, সুনিশ্চিত একটা রিলেশন থাকতে হবে, অর্থাৎ সার্টেন মানে সুনিশ্চিত একটা সম্পর্ক থাকতে হবে বিটুইন টু কনসেপ্ট। এই যে দুইটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, এটা একটা কনসেপ্ট, কিন্তু এখন এটা যুক্তিবাক্য। এটা মনের মধ্যেই যদি নিজের মানসিকভাবে মনের মধ্যেই যদি এটাকে আমরা একত্রীকরণ করি বা স্বীকার করি কিংবা অস্বীকার করি, তাহলে সেটাই অবধারণ হবে। সে কথাটাই বলছে ডক্টর পিকে রায় যুক্তিবিদ। এই কথাটাই ঠিক। জোসেফ যেটা বলেছে যে এটা মানসিক হোক আর ভাষাগত হোক, বিষয়টা যাতে একটা জিনিসকে প্রকাশ করছে, কাজে এর মধ্যে কোনো পার্থক্য নেই, কথাটা ঠিক না। কাজে কোহেন ও নেগেল বলছে, আধুনিক কালের যুক্তিবিদ, উনি বলছে যে না, এটা পার্থক্য করা জরুরি। কাজেই অবধারণ, তাহলে আমরা পার্থক্য টানবো এইভাবে যে অবধারণটা হচ্ছে মানসিক বিষয় আর যুক্তিবাক্যটা হচ্ছে ভাষাগত ব্যাপার। এখানে দুইটা ধারণা থাকবে, কনসেপ্ট থেকে
আমরা ধারণা থেকে পদে তাহলে যুক্তিবাক্যের দুইটা অংশ থাকে পদ, আর অবধারণের দুইটা অংশ থাকে ধারণা। তা যুক্তিবাক্যের দুইটা অংশ থাকে পদ, আর অবধারণের দুইটা অংশ থাকে ধারণা। অবধারণে তাহলে অবধারণ অনেকগুলো বিষয় থাকে, বেশি বিষয় থাকে, তার পরিমাণটা বেশি, কিন্তু পদের পরিমাণটা কম। কারণ ধারণাগুলো অনেক সময় প্রকাশিত হয় না, সেটা মনের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে যায়। তোমরা নিজেরাই দেখবে যে অনেক ধারণা জন্মলাভ করে, কিন্তু সেটা থাকে না, সেটা বিলুপ্ত হয়ে যায়, সেটা আমরা মানুষকে জানাতে পারি না, সেটা আমার মন থেকে বিলীন হয়ে যায়। কাজেই এদের মধ্যে একটা পার্থক্য, এই পার্থক্যটাই বেসিক পার্থক্য, এতটুকুই আমরা জানলাম। এখন আমি যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ নিয়ে একটু কথা বলবো। তো যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ বিগত দিনে যেটা খুব বেসিক জিনিস, যেটা আমাদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো আলোচনা করেছি। এটাও জানতে হবে, আজকে যেটা পড়াইছি সেটা জানতে হবে। সেটা একটু বিগত দিনে আলোচনা করা উচিত ছিল, সেটা আমি আলোচনা করা হয়নি। আজকে একটু যুক্তিবাক্যের শ্রেণীবিভাগের উপরে, অর্থাৎ শ্রেণীবিভাগ বলতে গঠন অনুসারে যুক্তিবাক্যের যে শ্রেণীবিভাগ, সেটা একটু কথা বলবো তোমাদের সামনে। যে গঠন অনুসারে শ্রেণীবিভাগ কয় ধরনের আছে সেটা একটু কথা বলে আজকে ক্লাস শেষ করবো আমি। তাহলে আমি মোটামুটি অবধারণ ও যুক্তিবাক্য সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় পরবর্তী ক্লাসে আবার জানানো হবে। যদি তোমাদের বুঝতে সমস্যা, তবে তোমরা ভিডিওটা বারবার যদি দেখো বুঝতে পারবে, বই পড়লে অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যুক্তিবাক্যের গঠন অনুসারে যে যুক্তিবাক্যকে আমরা বিভিন্ন নীতির ভিত্তিতে ভাগ করেছি। যে গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ কী সেটা আমরা একটু জানবো খুব সংক্ষেপে, বুঝতে সমস্যা হবে না। খুব সহজ একটা বিষয় এটা, যে গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। এই যে গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ, এটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। খুব সহজ বিষয়টা, যে গঠন অনুসারে যুক্তিবাক্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সরল যুক্তিবাক্য, একটা যৌগিক যুক্তিবাক্য। তো সরল লেখি আমি, সরল যুক্তিবাক্য, সরল যুক্তিবাক্য এটাকে সিম্পল প্রপোজিশন, প্রিপোজিশন না কিন্তু প্রপোজিশন, গ্রামারে কিন্তু প্রিপোজিশন আছে, এটাকে প্রপোজিশন বলে। প্রপোজিশনের বাংলাটা হচ্ছে যুক্তিবাক্য, কিংবা বচনও বলতে পারো তোমরা, যুক্তিবাক্য অথবা বচন। তো যুক্তিবাক্য বলাটাই ভালো, যুক্তিবাক্য জানবো আমরা। তাহলে এইটা সরল সিম্পল প্রপোজিশন, এটাকে বলা হয় সিম্পল প্রপোজিশন। ইংরেজিটাও জানতে হয় তোমাদেরকে, কিছুটা ইংরেজি জানতে হবে একটু হালকা হলেও। সিম্পল প্রপোজিশন। আচ্ছা, সিম্পল প্রপোজিশনটাকে আগে জানে, যৌগিক যুক্তিবাক্যটা পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। তাহলে গঠন অনুসারে দুই প্রকার যুক্তিবাক্য পেলাম, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে যৌগিক। সরল যুক্তিবাক্যটা কি আমি লিখলাম এখানে, সকল শিশু হয় নিষ্পাপ। এখানে দেখো, সকল শিশু হয় নিষ্পাপ, সকল শিশু হয় নিষ্পাপ, এটা সরল যুক্তিবাক্য। অর্থাৎ তাহলে সরল যুক্তিবাক্য কাকে বলে বলবো আমরা? যে যুক্তিবাক্যে একটি মাত্র অবধারণ প্রকাশিত হয়। একটি মাত্র অবধারণ বললাম কি এর আগে, যে দুইটা ধারণার মানসিক মিলন হচ্ছে অবধারণ। তাহলে এখানে দেখো শিশু আর নিষ্পাপ, এই দুটো ধারণা আছে। তাহলে একটি মাত্র অবধারণ প্রকাশিত হয় যে যুক্তিবাক্যে, তাকে বলে সরল যুক্তিবাক্য। সোজা কথায় আমরা আরও সরলভাবে সুন্দরভাবে বলতে গেলে এ কথাটাই বলবো, যে যুক্তিবাক্যের একটা উদ্দেশ্য থাকে। যদি যুক্তিবাক্য হিসাবে দেখি, একটা উদ্দেশ্য থাকে এবং একটা বিধেয় থাকে। এখানে দেখো, শিশু একটা উদ্দেশ্যপদ এবং নিষ্পাপ একটা বিধেয় পদ। অর্থাৎ যে যুক্তিবাক্যে একটা উদ্দেশ্যপদ থাকে এবং একটা বিধেয় পদ থাকে। সোজা কথায় এটা সহজভাবে বোঝার উপায়, যে যুক্তিবাক্যে একটা উদ্দেশ্যপদ থাকে এবং একটা বিধেয় পদ থাকে, তাকে সরল যুক্তিবাক্য বলে। এইভাবে আমরা শিশু হয় নিষ্পাপ, মানুষ হয় মরণশীল, ফুল হয় সুন্দর, কাক হয় কালো, তারপরে আরও অনেক অসংখ্য যুক্তিবাক্য লেখা যায়। এভাবে আমরা, অর্থাৎ এই যে এখানে লিখলাম, আমি কয়েকটা সরল যুক্তিবাক্যের উদাহরণ তোমাদেরকে দিয়ে দিই এখানে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। কয়েকটা উদাহরণ দিলে যে সরল যুক্তিবাক্য কী সেটা তোমরা বুঝতে আর কোনো সমস্যা থাকবে না, বই একটু টাচ করলেই পারবে। যেমন মানুষ, দেখো এখানে আমি বুঝাই দিব, মানুষ হয় মরণশীল, এটা ইতিবাচক যুক্তিবাক্য। আবার নেতিবাচকও হতে পারে, মানুষ নয় অমর, ফুল হয় সুন্দর,
কাক নয় কালো, কাক নয় কালো। এই যে এখানে দেখো 4টা যুক্তি বাক্য লিখেছি। এটা যেহেতু ভাষায় প্রকাশ করা হয়েছে, এটা যুক্তি বাক্য, যুক্তি বাক্যের উদ্দেশ্য থাকে এবং বিধেয় থাকে। তাহলে দেখো এখানে এই বাক্যটা লক্ষ্য করে একটা উদ্দেশ্য একটা বিধেয়, এই বাক্যটাতে একটা উদ্দেশ্য একটা বিধেয়, এটা তো তাই। সবগুলোতে তুমি লক্ষ্য করো মাঝখানে সংযোজক ব্যবহার করেছে হয় এবং নয়, না বোধক হলে নয়, হা বোধক হলে হয়। কাজেই এই যুক্তি বাক্যগুলো সরল যুক্তি বাক্য, অর্থাৎ যে যুক্তি বাক্যের একটা উদ্দেশ্য পদ থাকে এবং একটা বিধেয় পদ থাকে তাকে সরল যুক্তি বাক্য বলে। তাহলে আমরা সরল যুক্তি বাক্যের সংজ্ঞাটা দাঁড় করানোটা বড় কথা না, সরল যুক্তি বাক্যটা চেনাটা বড় কথা। চেনা উপায়টা হচ্ছে যে আমরা চিনব ওইভাবে যে যুক্তি বাক্যের একটা উদ্দেশ্য থাকবে এবং একটা বিধেয় থাকবে, তাকেই সরল যুক্তি বাক্য বলা হবে। কাজেই এটাই সরল যুক্তি বাক্য। এরপরে আমরা যৌগিক যুক্তি বাক্যে যাব, যে যৌগিক যুক্তি বাক্যটা কি। এটা একটা সরল, তাই একটা সরল যুক্তি বাক্যের উদাহরণ রেখে দিলাম, পাশাপাশি যৌগিক যুক্তি বাক্য লেখে আমি দুটার সাথে কম্পেয়ার করলে বুঝতে আরও সুবিধা হবে তোমাদের। যখন যৌগিক যুক্তি বাক্যটা আলোচনা করে দিব তখন সরলটা বুঝতে পারবে এবং যৌগিকটা বুঝতে পারবে একটার সাথে আরেকটা কম্পেয়ার করলে। আচ্ছা, যেমন ধরো যৌগিক যুক্তি বাক্য 2 নম্বরটা, 1 নম্বর লিখলাম কি সরল, আর একটা যৌগিক। যৌগিক যুক্তি বাক্য, যৌগিক যুক্তি বাক্য, এটাকে বলা হয় কম্পাউন্ড প্রপোজিশন। ইংরেজিটা লিখে নিই একটু, কম্পাউন্ড, POUND, পাউন্ড প্রপোজিশন। এই যে প্রপোজিশন, এই যে প্রপোজিশন TION। আচ্ছা, কম্পাউন্ড প্রপোজিশন। দেখো যৌগিক যুক্তি বাক্যটা কি। যেমন আমি যদি বলি রাসেল, আমি যদি বলি যে করিম, সাপোজ ধরো করিম, করিম হয় সৎ ও মেধাবী। এই যুক্তিবাক্য এই যুক্তিবাক্যটার একটা কম্পেয়ার করো, দেখে এটাকে সরল মনে হবে কিন্তু, যে করিম হয় সৎ ও মেধাবী আর মানুষ হয় মরণশীল। মানুষ হয় মরণশীল। দেখো যে মানুষ হয় মরণশীল, এখানে একটা উদ্দেশ্য আছে, একটা বিধেয় আছে, কিন্তু এটাকেও সরলের মতো মনে হবে, কিন্তু আসলে সরল না, এটা যৌগিক। কেন যৌগিক? যে এখানে দুটা সরল যুক্তিবাক্য আছে, দুটা সরল যুক্তিবাক্যকে ও দ্বারা, এই যে কনজাংশন দ্বারা বা এই অব্যয় দ্বারা আমরা অ্যাড করেছি, সৎ এবং মেধাবীকে অ্যাড করেছি। কিন্তু এখানে আমরা যদি ভাঙি যুক্তিবাক্যটাকে, তা আমরা বলবো যে করিম, খুব সহজ কিন্তু এটা খুব কঠিন কিছু না, একেবারে সহজ। করিম হয় সৎ, করিম হয় মেধাবী। এই যে দুটা যুক্তিবাক্যকে ও দ্বারা, এই দুটা যুক্তিবাক্যকে আমরা ও দ্বারা, এই যে করিম হয়, করিম হয়, তাহলে দুইবার না লিখে আমরা ও দ্বারা মেধাবীকে অ্যাড করলাম। কাজে এখানে দুটা সরল যুক্তিবাক্য আছে, তা দুটা সরল যুক্তিবাক্যের সমন্বয়ে একটা যৌগিক যুক্তিবাক্য তৈরি হয়েছে। তাহলে আমরা বলবো এরকম 3-4টা সরল যুক্তিবাক্য কিংবা তারও অধিক থাকতে পারে, আমরা সরল যুক্তিবাক্যের সমন্বয়ে যৌগিক যুক্তিবাক্য গঠিত হয়। অর্থাৎ আমরা এর সংজ্ঞাটা দাঁড় করাবো এইভাবে, যে যুক্তিবাক্যে একাধিক সরল যুক্তিবাক্যের সমন্বয়ে যুক্তিবাক্যটা গঠিত হয় তাকে যৌগিক যুক্তিবাক্য বলে। যে যুক্তিবাক্য একাধিক সরল যুক্তিবাক্যের সমন্বয়ে গঠিত হয় তাকে যৌগিক যুক্তিবাক্য বলে। তাহলে যেমন এখানে যে উদাহরণটা দিলাম, সেখানে দেখো যে দুইটা যুক্তিবাক্যের সমন্বয়ে, দুইটা যুক্তিবাক্যের সমন্বয়ে একটা যুক্তিবাক্য হয়ে গেছে। কাজে এটা যৌগিক যুক্তিবাক্য। এখন কথা হচ্ছে যে যৌগিক যুক্তিবাক্যকে কি চেনার জন্য এটার শ্রেণীবিভাগ আছে, কিন্তু এই শ্রেণীবিভাগ আমরা একটু জানবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কিন্তু যে যৌগিক যুক্তিবাক্যটা কী সেটা জানার কথা বড় কথা না, যৌগিক যুক্তিবাক্যটা চেনাটাই বড় কথা। সেই অর্থে আমরা যৌগিক যুক্তিবাক্যের শ্রেণীবিভাগটা একটু আলোচনা করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। খুব সংক্ষেপে আমি আলোচনা করে নেব, আর দেখো এবং বুঝতেও তোমরা পারবে, সমস্যা হবে না। যৌগিক যুক্তিবাক্যকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করেছি, তিন ভাগে ভাগ করেছি। তাহলে সরলটা আমাদের তো বুঝতে অসুবিধা হয়নি, তাই না? একটা উদ্দেশ্য থাকে এবং একটা বিধেয় থাকে, তাই সেটাই সরল যুক্তিবাক্য। এখন একাধিক সরল যুক্তিবাক্যের সমন্বয়ে যৌগিক যুক্তিবাক্য তৈরি হয়। তাহলে আমরা যৌগিক যুক্তিবাক্য পারলাম কয় প্রকার? 3 প্রকার প্রধানত। এক হচ্ছে সংযোজক যৌগিক যুক্তিবাক্য, সংযোজক যৌগিক যুক্তিবাক্য, যৌগিক যুক্তিবাক্য বা যুক্তিবাক্য। আচ্ছা, 2 বিয়োজক যুক্তিবাক্য। আচ্ছা, লক্ষ্য করো এখানে 3 যোগাত্মক যুক্তিবাক্য। যোগাত্মক যুক্তিবাক্য।
আচ্ছা, লক্ষ্য করো, ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো, উদাহরণ দেখে বুঝতে হবে কিন্তু যে সংযোজক যৌগিক যুক্তিবাক্য, এইটা আমি একটু আগে যে উদাহরণ দিলাম সেটা, যেমন আমি যদি বলি শিশু সকল, লক্ষ্য করো এখানে সকল, উদাহরণ লক্ষ্য করবে, তোমরা সবসময় উদাহরণের সাথে লজিকের সম্পর্ক কিন্তু সকল, আমি উদাহরণগুলো লিখে নিই। শিশু, সহজ উদাহরণ দেবো, অসংখ্য উদাহরণ দেওয়া যায়। শিশু হয় সুন্দর, সুন্দর ও নিষ্পাপ, নিষ্পাপ, লক্ষ্য করো এখানে। রাসেল, রাসেল নন কবি ও আইনজীবী। আচ্ছা, যোগাত্মকটা একটু পরে আলোচনা করি, এই দুটো আগে আলোচনা করলে তার তোমাদের জন্য সুবিধা হবে না। সংযোজক যৌগিক যুক্তিবাক্য কাকে বলে? এই যুক্তিবাক্যটাকে যদি আমরা ভাঙিয়ে দেখো, শিশু হয় সুন্দর, সকল শিশু হয় সুন্দর ও নিষ্পাপ, আমি এটাকে যদি ভাঙি তাহলে আমরা এর মধ্যে দুইটা যুক্তিবাক্য পাবো। সকল, সকল শিশু, শিশু হয় সুন্দর, লক্ষ্য করবে এটা। আবার সকল শিশু, শিশু হয় নিষ্পাপ, নিষ্পাপ। এখানে দেখো এই বাক্যটাকে ভাঙে আমরা দুটা যে যুক্তিবাক্য পাইছি, দুটা ইতিবাচক, কিন্তু দুটা ইতিবাচক যুক্তিবাক্য। দুটা, তার যে যুক্তিবাক্যকে, এটা যৌগিক, যৌগিক সবই যৌগিক, যৌগিক মানে দুটা সরল যুক্তিবাক্য থাকবে। কিন্তু সংযোজক যৌগিক যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যকে ভাঙলে আমরা দুটি ইতিবাচক যুক্তিবাক্য পাবো। খুব সহজ জিনিস, দুটো ইতিবাচক যুক্তিবাক্য পাবো। যে যুক্তিবাক্যকে ভাঙলে আমরা দুটা সরল যুক্তিবাক্য পাবো, কিন্তু সে সরল যুক্তিবাক্য দুটো ইতিবাচক হবে, সেটা হচ্ছে সংযোজক যৌগিক যুক্তিবাক্য। এতটুকুই শেষ। দুই নম্বরে এখন আসো বিয়োজক। এই যে বিয়োজক যুক্তিবাক্য, বিয়োজক যুক্তিবাক্যকে ভাঙলে আমরা দুটা নেতিবাচক যুক্তিবাক্য পাবো, দুটা নেতিবাচক, তাহলে দুটা ইতিবাচক পাবো, দুটা নেতিবাচক। উদাহরণটা আমি দিয়ে একটু, তাহলে তোমার জন্য সুবিধা হবে না। যে যেমন রাসেল নন কবি ও আইনজীবী, এখানে আমরা যদি ভাঙি দেখো যে রাসেল নন কবি, রাসেল নন আইনজীবী, তাহলে এটা হচ্ছে দুটা ইতিবাচক, আর এটা হচ্ছে দুটা নেতিবাচক যুক্তিবাক্য। তাহলে বিয়োজক যুক্তিবাক্য কি? যে যুক্তিবাক্যকে ভাঙলে আমরা দুটা নেতিবাচক যুক্তিবাক্য, সরল যুক্তিবাক্য পাবো, কিন্তু দুটা নেতিবাচক হবে, যুক্তিবাক্য দুটা নেতিবাচক। তাহলে পার্থক্য সংযোজক আর বিয়োজকের মধ্যে পার্থক্য হচ্ছে সংযোজক যৌগিক যুক্তিবাক্যে দুটা ইতিবাচক যুক্তিবাক্য থাকে সরল যুক্তিবাক্যগুলি, এবং বিয়োজকের মধ্যে থাকে দুটা নেতিবাচক সরল যুক্তিবাক্য। কাজেই এই এতটুকুই পার্থক্য। তাহলে এখন আসে আমরা যোগাত্মক যুক্তিবাক্য। এই যোগাত্মক যুক্তিবাক্যটা কি? তাহলে আমরা এগুলো উপরে এগুলো মিশাই দিলাম, দিয়ে এটাও কিন্তু যৌগিক যুক্তিবাক্য। যৌগিক যুক্তিবাক্য চেনার জন্য এই ক্লাসিফিকেশনগুলো তোমাদেরকে নিশ্চয় জানতে হবে। বইতে দেওয়া আছে, আমি একটু আলোচনা করলাম, বইতে দেওয়া আছে সুন্দর করে। এই যোগাত্মক যুক্তিবাক্যটা কি সেটা আমাদেরকে খুব সুন্দরভাবে জানতে, এটা একটু বুঝতে হবে। কিন্তু এই যোগাত্মক যুক্তিবাক্য, কেবলমাত্র ধার্মিকেরাই সুখী, ধার্মিকেরাই সুখী। কথাগুলো এটা কিন্তু বাস্তবতা আছে, এই উদাহরণটারও বাস্তবতা আছে। আমি যে উদাহরণটা দিলাম যে কেবলমাত্র ধার্মিকেরাই সুখী, তাহলে এটা কিন্তু যোগাত্মক যুক্তিবাক্য। তাহলে এইটাকে আমরা যদি ভাঙি, এই যুক্তিবাক্যটাকে, এখানে দেখতে কিন্তু সরল যুক্তিবাক্যের মতো, কিন্তু এর মধ্যে দুটা যুক্তিবাক্য আছে। আসলে এটা যৌগিক, এই কারণে যৌগিক যে দুটা যুক্তিবাক্য আছে। আমরা যদি এটাকে ভাঙি যে কেবলমাত্র ধার্মিকেরাই সুখী, আর ভাব অর্থটা আমাদেরকে বুঝতে হবে। এই কথাটার অর্থ হচ্ছে যারা ধার্মিক তারাই সুখী, যারা অধার্মিক তারা অসুখী। তাহলে আমরা লিখব, দুটা বাক্য লিখতে পারি এখানে, যে সকল ধার্মিক, সহজ করলাম, সরলীকরণ করা, ধার্মিক হয় সুখী, কোনো অধার্মিক নয় সুখী, অধার্মিক
নয় সুখী। দেখো যোগাত্মক যুক্তি বাক্যটা কি একটু লক্ষ্য করো, উদাহরণ দুটো। এই বাক্যটাকে এর ভাব অর্থকে যদি আমরা রিয়েলাইজ করি, তো সেখানে আমরা দুইটা যুক্তি বাক্য পাচ্ছি। এইটাকে সকল ধার্মিক হয় সুখী, তার মানে কেবলমাত্র ধার্মিকেরা সুখীর কথাটার অর্থ সকল ধার্মিকেরাই সুখী, আর যারা ধার্মিক না তারা অসুখী। তার মানে কোনো অধার্মিক নয় সুখী, যারা অধার্মিক তারা সুখী না। তার মানে এখানে দুইটা যুক্তি বাক্য পেয়েছি, কিন্তু একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। তাহলে আমরা বলবো যোগাত্মক যুক্তি বাক্যের সংজ্ঞাটা দাঁড় করবো কীভাবে, উদাহরণ দেখে আমরা বুঝে ফেলেছি যে এর সংজ্ঞাটা কীভাবে দেব। যে এর সংজ্ঞাটা হচ্ছে এই ধরনের, যে যুক্তিবাক্যের কে ভাঙলে আমরা দুইটা সরযুক্তি বাক্য পাবো, কিন্তু একটা ইতিবাচক হবে একটা নেতিবাচক হবে, তাকেই যোগাত্মক যুক্তি বাক্য বলে। ক্লিয়ার? তাহলে আমরা তিন প্রকার যুক্তি বাক্য পারলাম, একটা সংযোজক যৌগিক যুক্তি বাক্য, একটা বিয়োজক যুক্তি বাক্য, আর একটা যোগাত্মক। তাহলে আর একটু সংক্ষেপে আমি একটু রিপিট করি, যে যুক্তিবাক্যের সংযোজক যৌগিক যুক্তিবাক্য কাকে বলে? যে যুক্তিবাক্যের দুইটা সরযুক্তি বাক্য পাওয়া যায়, ভাঙলে দুইটা সরযুক্তি বাক্য পাওয়া যায়, কিন্তু সরযুক্তি বাক্য দুটি ইতিবাচক, সেটা সংযোজক যৌগিক যুক্তি বাক্য। এবং যে যুক্তি বাক্যকে ভাঙলে আমরা দুইটা নেতিবাচক যুক্তি বাক্য পাই, সেটা হচ্ছে বিয়োজক যৌগিক যুক্তি বাক্য। আর যোগাত্মক যুক্তি বাক্য হচ্ছে যে যুক্তি বাক্যকে ভাঙলে আমরা দুটা যুক্তি বাক্য সরযুক্তি বাক্য পাই, কিন্তু একটা ইতিবাচক একটা নেতিবাচক। ক্লিয়ার? তাহলে আজকে এই যে তিন প্রকার যুক্তি বাক্য পালাম আমরা যৌগিক যুক্তি বাক্য ভাঙে, কিন্তু সবগুলো যৌগিক, ভাঙলে একাধিক সরযুক্তি বাক্য পাবো। এখন এদেরকে চিনতে হবে, চেনার জন্য এই ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে। আধুনিক কালের যুক্তিবিদরা আরেকটা যুক্তি বাক্য বের করেছে তারা, দেখো নতুন বইগুলোতে এটা আসছে, অসঙ্গতিমূলক যৌগিক যুক্তি বাক্য। তাহলে এটা আমি একটু আলোচনা করে আজকে ক্লাস শেষ করবো আমি। তো অসঙ্গতিমূলক যৌগিক যুক্তি বাক্য কী ধরনের সেটা একটু জানতে হবে। সেটা একটু কঠিন হবে, কঠিন হলেও বুঝাই দেবো, সহজ হয়ে যাবে, সমস্যা নাই। সেটা হচ্ছে অসঙ্গতিমূলক। তাহলে 4 নম্বর যৌগিক যুক্তি বাক্য আমরা পেয়েছি, কিন্তু আগে ছিল না, ইদানিংকালে অ্যাড করেছি আমাদের বইগুলোতে, যে অসঙ্গতিমূলক যুক্তিবাক্য, যৌগিক যুক্তিবাক্য লেখলাম না, যুক্তিবাক্য। আচ্ছা, যেমন আমি লিখে এখানে উদাহরণটা লিখে তারপর তোমাদেরকে ব্যাখ্যা দেবো আমি। রবীন্দ্রনাথ কবি